কিন্তু যখন আমরা তাদের চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলবো, মামলাবাজির বিরুদ্ধে কথা বলবো, কিংবা তাদের যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আমরা বুক পেতে দাঁড়াবো, তখনই দেখা যাচ্ছে তারা আমাদের উপরে সেই অ্যাটাকটা করে, যে অ্যাটাকটা জাহিলিতে জামানের রাসূলের উপর করতেন। আল্লাহ হেফাজত করুন। এই কালচার দিয়ে প্রমাণিত হয়ে গেছে ইতিমধ্যে যে এর মাধ্যমে কোনো দেশ, কোনো রাষ্ট্র, কোনো সমাজ পরিবর্তন হতে পারে না। আমার জায়গা থেকে আমি ইসলামের মূল শিক্ষাটাকে সমাজের প্রত্যেকটা জায়গায় রঞ্জে রঞ্জে কাজে লাগিয়ে আমি ইসলামের আলোকে সমাজটাকে পরিবর্তন করতে চাই, সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে আমাদের পডকাস্ট স্টুডিওতে উপস্থিত আছেন একজন আলেম, বিজ্ঞ আলেম, একজন আলেম রাজনীতিবিদ বলতে পারি, এবং শুধুমাত্র রাজনীতিবিদ না, একজন তরুণ আলেম যিনি রাজনীতিতে এসেছেন এবং বর্তমান সময়ে তিনি একজন এমপি পদপ্রার্থী। আজকে তার সাথে আমরা আলোচনা করব তিনি আলেম হয়ে কেন রাজনীতিতে এসেছেন, সেই সাথে এমপি প্রার্থী হয়েছেন এবং এমপি হওয়ার পরে তিনি জনগণের জন্য, দেশের জন্য কি করতে চান। আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন মুফতি ওমর ফারুক ইব্রাহিমী। তার আসন হচ্ছে চাঁদপুর 1 কচুয়া, এবং তার আরেকটি পরিচয় হচ্ছে প্রিন্সিপাল ও প্রধান মুফতি মারকাজুল ফিকরি ওয়াল ইফতা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। এবং আজকে আপনাকে পেয়ে সত্যি ভালো লাগছে যে আপনি একজন তরুণ আলেম এবং রাজনীতিবিদ। আর আপনার সাথে আজকে একটু গল্প করব। এই গল্পটা আমাদের দর্শকদের সাথে শেয়ার করার জন্য। মূলত আপনি একজন আলেম এবং আমরা পরিচয় দেখতে পেলাম যে স্বনামধন্য একটি প্রতিষ্ঠানের প্রিন্সিপাল এবং প্রধান মুফতি। আমরা তো মনে করি যে একজন আলেম সে একটা মাদ্রাসা নিয়ে থাকবে, একটা মসজিদ নিয়ে থাকবে এবং শুধু দার্স তাদরিসের মধ্যেই থাকবে। তো আপনি এত কিছু পরিচয় থাকা সত্ত্বেও আপনি রাজনীতিতে কেন এলেন? বিসমিল্লাহির রহমানির রহিম। রাজনীতি আসলে কি জিনিস? রাজনীতিকে আরবিতে বলা হয় আল ইরশাদ ইলা তরিকিস সালেহ, যে মানুষকে যে কোনো সৎ কাজের দিকে আদেশ করা বা মানুষকে পথ প্রদর্শন করা, এটাই হচ্ছে রাজনীতি। রাজনীতি এটা ভিন্ন কোনো সাবজেক্ট না, বরং প্রতিনিয়ত আমরা যে সমাজের সাথে চলি, যে রাষ্ট্রে আমরা আছি, রাষ্ট্রের ভালো কিংবা মন্দ, মানুষের সেবা, মানুষের যে কোনো বিষয় সুবিধা অসুবিধার প্রতি লক্ষ্য রাখা, এটাই হচ্ছে রাজনীতি। কিন্তু গতানুগতিক ধারা যে সিস্টেম রাজনীতিটা আসলে আমরা যে জায়গায় নিয়ে গিয়েছে, একটা নোংরা একটা পরিস্থিতিতে, সে জায়গা থেকে আমরা মূলত মানুষের যে সেবা করার যে একটা দায়িত্ব ছিল, এই জায়গাটা আমরা ভুলে গিয়েছি। এটা সমাজের নোংরা কিংবা পচা সংস্কৃতি কালচারের কারণে। তো আমি আলেম হয়ে কেন আসছি? দেখুন, আপনি বললেন যে মসজিদ মাদ্রাসা বাদ দিয়ে রাজনীতিতে কেন আসলাম। আমরা মসজিদে কেন যাই? দিনের খেদমত করার জন্য। মাদ্রাসা কেন আসি? খেদমত নিয়তে। তো যেই কারণে আমরা মাদ্রাসা কিংবা মসজিদমুখী হই, ঠিক একই খেদমত কিংবা একই সওয়াবের আশায় আমরা রাজনীতিতে আসছি। মসজিদে আমি যেমন মসজিদে আমার নামাজ পড়ানোকে ইবাদত মনে করি, আমি ঠিক আমার রাজনীতিটাকে আমি ইবাদত মনে করে আসছি। মাদ্রাসায় আমার দরস তাদরিস বা পড়ানো কিংবা পড়া, এটাকে যেন আমি সওয়াবের আশাই করি, আল্লাহর সন্তুষ্টির আশাই করি, ঠিক রাজনীতি আমি সেই একই নিয়তে করি। সে কারণে এটাকে আমি ভিন্নভাবে দেখতে চাই না বা ভিন্নভাবে এটাকে উপস্থাপন করতে চাই না। দ্বিতীয় আরেকটা বিষয় হচ্ছে, দেখেন, বাংলাদেশে দীর্ঘদিন ধরে আমরা দেখতেছি যে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে, প্রায় 54 বছর হতে চলেছে। এই 54 বছরে বাংলাদেশের অর্জনটা কি, কতটুকু পেলাম, কি পেলাম, সেই হিসাব নিকেশ যদি আমরা করি, তাহলে দেখি যে আমাদের ফলাফল একরকম 0 এবং 0। বিশেষ করে আমরা যারা দিন ইসলাম প্রেমী, ইসলামকে ধারণ করি, লালন করি, ভালোবাসি, আমাদের জায়গা থেকে আজ পর্যন্ত আপনি দেখেন যে এই 54 বছরে আমরা ইসলামপন্থীরা আমাদের শুধু মৌলিক যে আমাদের চাহিদা, আমরা কিন্তু রাষ্ট্রের কাছে কখনো চাল ডালের জন্য আন্দোলন করিনি। আজ পর্যন্ত কোনো দেখাতে পারবেন না ওলামায়ে কেরাম চালের জন্য, ডালের জন্য আন্দোলন করেছেন বা কিছু পাওয়ার জন্য আন্দোলন করেছেন। আমাদের মৌলিক আন্দোলন বেসিক জায়গাটা থাকে হচ্ছে আমার দিন ও ইসলামের হেফাজত রক্ষা করার জন্য। সে জায়গা থেকেও আজকে 54 বছরে আমরা যদি বলি যে আজ পর্যন্ত ইসলামপন্থীরা তাদের দিন ও ইসলাম রক্ষা করার জন্য যে আন্দোলন গ্রহণ করেছে, এর ফলাফল কিন্তু 0 এবং 0। বারবার আমরা রক্ত দিয়েছি, বারবার আমরা মাঠ পর্যায়ে এসেছি, বিভিন্ন রকমের আপনার আন্দোলন হয়েছে, ফলাফল আমরা কি পেয়েছি? কিছুই পাইনি। কেন? জায়গা মতো আমাদের সেই নেতৃত্ব এবং কর্তৃত্ব না থাকার কারণে। আমরা মাঠ পর্যায়ে আমাদের খুব শক্তি সামর্থ্য আছে, 2 দিন পর আন্দোলন করব, রক্ত দিব, প্রাণ দিব, শহীদ হব, এটা কি আমাদের দায়িত্ব? আমরা কেন সেই জায়গাটা যেতে পারছি না যেখান থেকে আমি মেকানিজম করতে পারবো আমার এই দাবি দাওয়াগুলোর জন্য আমি সহজে পূরণ করতে পারি? আমি মনে করি সে জায়গায় আমাদের কানুন সাজি যেটাকে আমরা বলি, সে জায়গায় আমাকে যেতে হবে, পার্লামেন্ট পর্যন্ত। সেখানে গিয়ে যেন আমি আমার এই দেশ, ইসলাম, আমার রাষ্ট্র, সব কিছুর চাহিদা অনুযায়ী আমি সিদ্ধান্ত গ্রহণ করতে পারি। সে কারণে সে জায়গায় যদি আমি মনে করি যে ওলামায়ে কেরাম না আসেন, তাহলে এই পরিবর্তনগুলো সম্ভব না।
স্টুডিও ভোকাল। এখানে ইসলামী সঙ্গীত, অডিও, ভিডিও এবং যাবতীয় বিজ্ঞাপনের কাজ করা হয়। অনেক চমৎকার আপনার আলোচনা শুনলাম। আলহামদুলিল্লাহ যে আপনার মতো তরুণ একজন আলেম বাংলাদেশের রাজনীতিতে অনেক বেশি প্রয়োজন। কারণ আমাদের সমাজে যেভাবে যেই মানুষগুলো সাধারণত নেতৃত্বে আসে আমরা মনে করি, এবং গল্প উপন্যাসও এরকমই একটা সিচুয়েশন তৈরি করা হয় যে সে জালেম হবে, সে দুর্নীতিবাজ হবে, সে মানুষের প্রতি উপরে এক সুরাত ভিতরে আর এক সুরাত, এরকম একটা ব্যাপার দেখুন থাকে। এটা শুধু এতটুকুই না, আমি মাঠ পর্যায়ে আপনি জানেন কিনা জানি না, আমার খানদানি পরিচয় হচ্ছে আমাদের কচুয়ার বাংলাদেশের একটা বিখ্যাত পরিবার হযরত কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি পীর সাহেব বোজানি। আমি সেই পরিবারের সন্তান। আমাদের পরিবারটাকে মানুষ, এলাকার অনেক মানুষ আমাদেরকে ফেরেশতার মতো সম্মান করে। একটা ফেরেশতা পৃথিবীতে নেমে আসতে তাকে যেভাবে শ্রদ্ধা সম্মান করতেন ঠিক সেভাবেই করে। কিন্তু রাজনীতির ময়দানটা এত নোংরা হয়ে গিয়েছে এখন যে মানুষটাকে 2 দিন আগে শ্রদ্ধা সম্মান দেখাতো সেই মানুষটা এখন অনেকের কাছে তাদের চোখের কাটা হয়ে গিয়েছে, বক্রদৃষ্টির শিকার। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা যদি একটা হাদিস আপনাকে শোনাই সংক্ষেপে বাংলায়। দেখেন, রাসূলুল্লাহ যখন ইসলামের দাওয়াত দিচ্ছিলেন মানুষকে, তখন একবার তিনি পাহাড়ের চূড়ায় উঠলেন, উঠে সবাইকে ডাকলেন যে আসো তোমাদের কাছে সাথে আমাকে শেয়ার করতে চাই। আসলেন সবাই। আসার পর রাসূল জিজ্ঞেস করলেন, আমি যদি তোমাদেরকে সংবাদ দিই যে এই পাহাড়ের পেছনে দুশমন অপেক্ষা করছে, একটু পরেই তোমাদেরকে আক্রমণ করবে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবা? সবাই সমস্যারে জবাব দিল, তোমার মতো সত্যবাদী আমাদের এই আরবের বুকে কে আছে? তোমার কথা বিশ্বাস না করলে আমরা কার কথা বিশ্বাস করব? এক বাক্যে তারা রাসূলের কথাকে বিশ্বাস করলো। রাসূল তাদেরকে বললেন, আমি তোমাদেরকে সে সংবাদ দিতে আসি নাই, তোমাদেরকে আরেকটা সংবাদ দিতে আসছি যেটা তোমাদের দুনিয়া এবং আখিরাতের সফলতার সংবাদ। সেটা হচ্ছে আল্লাহ তাআলা আমাকে তোমাদের জন্য নবী বানিয়ে পাঠিয়েছেন, তোমরা ইসলামে দীক্ষিত হও, ইসলাম ধারণ করো, লালন করো, কালিমা পড়ো। যখন তিনি ইসলামের দাওয়াত দিলেন, একটু আগে যে মানুষগুলো সমস্যারে বলেছিল তোমাকে আমরা সবচেয়ে বেশি বিশ্বাস করি, সেই মানুষগুলো এখন বলতে শুরু করলো তাব্বাল্লাকা লিহাদা জামাতানা, ধ্বংস তোমার জন্য, তুমি আমাদেরকে এই জন্য জমা করেছো এখানে তোমার ইসলামের দাওয়াতের জন্য। দেখুন, এই হচ্ছে বর্তমান সেই জাহিলিয়াতের জামানা যে পরিস্থিতি ছিল, আমি যেটা বলার জন্য আপনাকে এই হাদিসটা সামনে আনলাম, সেই পরিস্থিতি এখন আমরা উপনীত হয়েছি। আমাদেরকে সম্মান করে, শ্রদ্ধা করে যতক্ষণ পর্যন্ত আমরা তার সেই জাহিলিয়াতের জামানার যে কালচার ছিল, তাদের যে বিভিন্ন রকম অপরাধ প্রবণতা ছিল, তাদের যে ক্রাইম অপ্রবণতা ছিল, যতক্ষণ পর্যন্ত আমরা এটার জন্য প্রতিবন্ধক হব না, ততক্ষণ পর্যন্ত সম্মান। কিন্তু যখন আমরা তাদের চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলবো, মামলাবাজির বিরুদ্ধে কথা বলবো, কিংবা তাদের যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আমরা বুক পেতে দাঁড়াবো, তখনই দেখা যাচ্ছে তারা আমাদের উপরে সেই অ্যাটাকটা করে, যে অ্যাটাকটা জাহিলিয়াতে জামানার রাসূলের উপর করতেন। আল্লাহ হেফাজত করুক। মোহতারাম, আপনাকে যে প্রশ্নটা করতাম অনেকটাই বলে ফেলছেন উত্তর, যে আপনি কোনো বক্রদৃষ্টির শিকার হন কিনা। কিন্তু একটু আমি ভিন্ন প্রশ্ন করতে চাই। মানে এটা তো বললেন যে অন্যদের ক্ষেত্রে, স্বজাতি মানে নিজেদের খুব কাছের লোক বা ইসলামী বলতে যাদেরকে বুঝি সেই শ্রেণীর কেউ আপনার বিরোধিতা করে কিনা? আমরা রাজনীতির ময়দানে প্রতিপক্ষ থাকলে কিছুটা হবেই, একেবারে অস্বীকার করার সুযোগ এটার নাই, আবার এটাকে খুব বড় করে উপস্থাপন করার সুযোগ আমি মনে করি না আছে। এটা সেই স্বাভাবিক পর্যায়ে, সহনীয় পর্যায়ে রেখে মোকাবেলা করে এটাকে অগ্রসর হতে হবে। অনেক অনেক ধন্যবাদ। আপনার তো আসন চাঁদপুর 1 কচুয়া, তো এই আসনে যদি আপনি এমপি হয়ে আসেন, এখানকার জনগণের জন্য কি করবেন আপনি? আমি যে কাজটা করতে চাই মৌলিকভাবে আমি সবসময় বলি, সেটা হচ্ছে যে দীর্ঘ 54 বছর বাংলাদেশে যে কালচার তৈরি হয়েছে, এর পেছনে যেই আপনার সংবিধান কিংবা এর পেছনে যে দীর্ঘ এক মন্ত্রতন্ত্র দায়ী, যেটাকে আমি বলি মানবরচিত মন্ত্রতন্ত্র, এই কালচার দিয়ে প্রমাণিত হয়ে গেছে ইতিমধ্যে যে এর মাধ্যমে কোনো দেশ, কোনো রাষ্ট্র, কোনো সমাজ পরিবর্তন হতে পারে না। তো সেই কারণে আমি যেটা করতে চাই, আমার জায়গা থেকে আমি ইসলামের মূল শিক্ষাটাকে সমাজের প্রত্যেকটা জায়গায় রঞ্জে রঞ্জে কাজে লাগিয়ে আমি ইসলামের আলোকে সমাজটাকে পরিবর্তন করতে চাই, সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই। এটা হচ্ছে আমার মূল কথা। এটা করতে গেলে দেখা যাবে যে আমাকে এখানে অনেক বিষয়টা জুজিয়াত অনেক আছে বা শাখাগত কথা অনেক আছে। এটা হচ্ছে মৌলিক কথা যে আমি ইসলামের আলোকে ইনসাফ এবং সমাজের প্রত্যেকটা মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমি কাজ করতে চাই। অনেক অনেক ধন্যবাদ মোহতারাম, আমাদেরকে সময় দিলেন, এবং আমরা চাই যে আপনার মাধ্যমে বাংলাদেশে ইসলাম ভিত্তিক সমাজ নির্মাণের ধারাটা আরো সহজ হয়ে যাক ইনশাআল্লাহ। অনেক অনেক শুকরিয়া আমাদেরকে সময় দেওয়ার জন্য। অনেক শুকরিয়া আপনাকে। ইসলাম এন্ড ভোকাল, সত্যের আলো ছড়াই প্রাণে প্রাণে।